যদি সেখান থেকে প্রশ্ন করি, আপনার কি মনে হয়, আপনি নিজেও তো সংসদ সদস্য ছিলেন, রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এখন না হয় একটু অন্য কাজ বাজ নিয়ে ব্যস্ত রয়েছেন, কিন্তু যে আমেজটা থাকার কথা একটা জাতীয় সংসদ নির্বাচন এবং উপরন্তু তার সঙ্গে গণভোটটা জড়িয়ে গেছে, সেই আমেজ কি আপনি দেখতে পাচ্ছেন কিনা, যে উৎসাহ উদ্দীপনা? না, প্রথমত কোনো নির্বাচনের যে আমেজ সেটা নেই। যে সকল এলাকাতে বিদ্রোহী প্রার্থী, বিএনপির বিদ্রোহী প্রার্থী খুব স্ট্রং, এবং বিএনপি ভার্সেস বিএনপি, বা বিএনপি যাদেরকে নমিনেশন দিয়েছে তাদের জোটের পক্ষ থেকে, যেখানে প্রতিযোগিতা হচ্ছে, হুম। তো সেই জায়গাগুলোতে মানে কিছু উত্তেজনা ছড়াচ্ছে, যেগুলো সামাজিক মাধ্যমে তোলপাড় হচ্ছে। যেমন পটুয়াখালীতে নুরুল হক নুরু, তারপরে ব্রাহ্মণবাড়িয়াতে সেখানে যাকে বলা হয় রুমিন ফারহানা। তো এইরকম কিছু কিছু জায়গার কিছু খবরাখবর ফেসবুকে আসছে, কিন্তু নির্বাচনের মাঠে অন্যান্য এলাকাগুলোতে মনে হবে, আপনি গেলে মনে হবে কোনো নির্বাচনই হচ্ছে না। এখানে সব কারণ নির্বাচন হচ্ছে। মূল ব্যাপার হলো আমাদের দেশে নির্বাচনের শক্ত প্রতিপক্ষ থাকতে হয়, যাদের স্টেক হোল্ডার আছে। এখন বিএনপির জন্য আসলে যোগ্য স্টেক হোল্ডার হলো আওয়ামী লীগ, আবার আওয়ামী লীগের জন্য যোগ্য স্টেক হোল্ডার হলো বিএনপি। আওয়ামী লীগ কিন্তু তিনটি নির্বাচনে সর্বোচ্চ চেষ্টা করেছিল, কিন্তু চেষ্টা করা সত্ত্বেও কিন্তু তারা নির্বাচন মাঠটাকে জমাতে পারেনি। বোঝার চেষ্টা করুন, খেলাটা যদি এরকম হয় যে ম্যারাডোনা বা ধরুন মেসি, তারা ঢাকা স্টেডিয়ামে খেলবেন একা একা, কেউ দেখতে যাবে না। অথবা ধরুন খেলবেন আর্জেন্টিনার পুরো টিম, নিজেরা নিজেরা খেলবেন, কেউ টিকিট কেটে দেখতে যাবে না। তো নির্বাচনের মাঠটা এরকম, যেখানে প্রচুর প্রতিযোগিতা থাকবে, উত্তেজনা থাকবে, সাসপেন্স থাকবে, তাহলে একটা নির্বাচন সেখানে জমে ওঠে। এবং এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হলে প্রার্থীরা, কর্মী সমর্থকরা, আইন শৃঙ্খলারা নিজেরাই রক্ষা করে। থানা পুলিশ দিয়ে এগুলো আসলে রক্ষা করা যায় না। তো ফলে নির্বাচনের আমেজ তৈরি হয়নি এবং এটা হবে না। এবং ভোট কেন্দ্রে ভোটার আসাটা, মানে এটা আমার দৃষ্টিতে একেবারে অসম্ভব একটা ঘটনা, এখানে অলৌকিকও ঘটবে না। অতীতে যে কয়বার আমাদের মানে দেশে তিনটি নির্বাচনে ভোটার সংখ্যা ক্রমান্বয়ে কমছে, 14তে যা ছিল তার হুম, চেয়ে হুম। 18তে কমে এসছে, 18তে যা ছিল 24-এ আরো কম। আর এই ভোটার আনার জন্য 18তে মানুষের যে চেষ্টা ছিল তার চেয়ে মানে 24-এ অনেক অনেক বেশি ছিল, কিন্তু ভোটার হুম, হুম। আসেনি। এটা 15 ফেব্রুয়ারির মতো হতে পারে, এটা 2024 সনের আমিডামি নির্বাচনের মতো হতে পারে, অথবা রাতের ভোটের মতো হতে পারে, অর্থাৎ ভোট কেন্দ্রে ভোটার আসবে না। 2 নম্বর হলো যে এই ব্যালট বাক্সগুলো পূর্ণ করতে হবে, ভোটার কাউন্ট। এখন কেউ যদি দেখে যে আমার 5% 6% ভোটার আসছে, তো তাকে তো এটা অ্যাটলিস্ট 50% ভোট কাউন্ট দেখানোর জন্য একটা অবৈধ পন্থা, অনৈতিক পন্থা অবলম্বন করতে হবে। তো সেই কাজটি অতীতে যেমন পুলিশ করেছে, তারপর শেষে নির্বাচন কমিশন করেছে, এবার করবে কারা? এবার কি সেই কাজটা যদি সরকারের পক্ষ থেকে করা না হয়, তাহলে এখানে একটা বিরাট আমলাতান্ত্রিক মানে মিসম্যানেজমেন্ট দেখা দেবে। আবার কেউ যদি করতে যায়, তাহলে এই ক্যামেরা নিয়ে প্রতিপক্ষ যেভাবে এটাকে নিয়ে একটা কলঙ্কিত করার চেষ্টা করবে, তাতে যারা করবে তারা বিপদে পড়ে যাবে। তো সব মিলিয়ে আপনি নির্বাচনের যদি 100টা উপসর্গ ধরেন, যে একটির সঙ্গে অন্যটির সংযোগ হলে, সম্মিলন হলে একটা ভালো নির্বাচন হবে, এইরকম একটা সিঙ্গেল জায়গাতেও আপনি ডট মিলাতে পারবেন না। তো যার জন্য তাহলে যারা আমাদের নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা, তিনি যে বললেন যে এবারে নির্বাচন হবে ঐতিহাসিক, কোন জায়গা থেকে ঐতিহাসিক হবে বলে আপনি মনে করছেন? ঐতিহাসিক হয় হলো যে ইতিহাসে কখনো এই ঘটনা কখনো ঘটেনি, নতুন একটা ইতিহাস আচ্ছা। তৈরি এরকম। অথবা ইতিহাসে অতীতে যা কিছু ঘটেছে তার কোনোটার সঙ্গে আপনি মিলবেন না, মিলাতে পারবেন না, এবং এটা ব্যতিক্রম কিছু একটা হবে। তো এই কারণে ঐতিহাসিক হতে পারে। দ্বিতীয়ত হলো উনি যে পদ পদবিতে আছে, ওখানে পান্না যদি আপনিও থাকতেন না, আপনি এই কথাই বলতেন, ওনার মতো এরকম একটা হুম, হুম। মানে ফোঁকা করে হাসি দিতেন। হ্যাঁ, তো আপনার ঢাল নাই, তলোয়ার নাই, পুলিশ আপনার কথা শুনে না, র্যাব আপনার কথা শুনে না, সেনাবাহিনী প্রধানের সাথে আপনার কেমন সম্পর্ক, বঙ্গভবনের সাথে আপনার দেখা সাক্ষাৎ নেই। তো আপনি এই অবস্থায় কি বলতেন বলেন? আপনি বলতেন যে কেউ আমার কথা শুনে না, কোনো নির্বাচন হবে না, কেউ ভোট কেন্দ্রে আসবে না, এভাবে কি আপনি বলতেন? আপনি কি বলতেন? ইনু সাহেব যেটা বলতেছে আপনি ঠিক সেম কথাটাই বলতেন। এটা একটা চক্র। ওখানে যে যায় তাকে ঠিক সেম কথাটাই বলতে হয়। একই কথা শেখ হাসিনা বলেছেন, একই কথা এরশাদ বলেছেন, একই কথা বেগম খালেদা জিয়া বলেছেন। যখন যে ওখানে বসেছেন,
তাকে ওই কথাগুলোই বলতে হয়েছে। ভবিষ্যতে আপনি গেলে আপনিও একই কথা বলবেন, আমিও একই কথা বলবো। এটাই প্রকৃতির নিয়ম। আর আমরা এই যে জনগণ, আমরা যা বলছি, আমরা অতীতেও যেভাবে বলেছি এখনো হুম, হুম, বলছি, হুম। আগামীতে এইভাবে বলবো। হয়তো আপনি আমি নই, কিন্তু আপনার আমার জায়গাতে নতুন কেউ আসবেন যারা এই জিনিসগুলো প্রতিবাদ করবেন, বলতে থাকবেন। সবকিছু এবং সব ন্যাচারাল। জায়গা থেকেই লাট খেতে হবে, সব জায়গা হুম। থেকেই লাট খেতে হবে, নির্যাতিত হতে হবে। এটাই আমাদের ভবিতব্য আর কি। আহ, আমি একটু ওই বিষয়টা একটু জানার আগ্রহ, যে আপনি বলছেন যে এটা অন্য যে কোনো নির্বাচনের চেয়ে আরো ওর্স হতে পারে, আরো বাজে হতে পারে, তার একটা সংজ্ঞা আপনি দিয়েছেন। রাতের ভোটের মতো হতে পারে, যেহেতু রাতের ভোট শব্দটা আমাদের কাছে ব্যাপক পরিচিত দুটি শব্দ, সেই জায়গা থেকে আমি জিজ্ঞাসা করছি যে সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রশ্ন না, আমরা দেখতেই পাচ্ছি সরকার নিজেই একটি পক্ষ হয়ে গেছে। তো এখানে রাতের ভোটের চেহারাটা কেমন হতে পারে, যদি হয় আর কি? এরকম যা কিছু হবে এটা আপনি আমি কল্পনাও করতে পারছি না। কারণটা হলো, আচ্ছা। অপরাধ এবং অন্যায় যেটা হয় সেটা একই জিনিস দুইবার হয় না। হুম, হুম। ধরেন আপনার বাড়িতে কেউ শীত কাটলো, শীত কেটে সেই ঘরের নিচ দিয়ে একটা শীত কেটে চুরি করে সব নিয়ে গেল। ওই চোর দ্বিতীয়বার এসে ওইভাবে সে শীত আর কাটবে না, সে নতুন একটা প্ল্যান করবে, পলিসি করবে। তা আমাদের দেশে যে নির্বাচনগুলোতে র্যাগিং হয়েছে, আপনি 1973 সনের প্রথম নির্বাচন থেকে শুরু করে পরবর্তী যে নির্বাচনগুলোতে যে অনিয়মগুলো হয়েছে, দেখবেন একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই। 1986 সনে এরশাদ যে নির্বাচন করেছে, 88-তে ইট ওয়াজ টোটালি ডিফারেন্ট। তো আবার 14-তে শেখ হাসিনা যেটা করেছেন, 18-তে ইট ওয়াজ ডিফারেন্স। 18-তে যেটা করেছে সেটা 24-এ তিনি করেননি। তো কাজেই এইবার যা কিছু হবে, এটা আপনি আমি কল্পনাই করতে পারছি না, আউট অফ আওয়ার ইমাজিনেশন। এর কারণ হলো, যারা শয়তানি বুদ্ধি করে তারা তো সারাদিন ওই গবেষণা করে। আপনি সারাদিন কন্টেন্ট নিয়ে ব্যস্ত, কাজকর্ম নিয়ে ব্যস্ত, দৃশ্যমান শরীয়ত নজরে, মানে আপনার নজরে যা কিছু আসছে ওটা আপনি বিচার করতে পারছেন, বিশ্লেষণ করতে পারছেন। কিন্তু পর্দার আড়ালে যেগুলো শয়তানি হচ্ছে, বদমাইশি হচ্ছে, সেই বদমাইশি আপনি আমি কল্পনাও করতে পারবো না যেগুলো হবে। আপনি আমি শুধু কল্পনা করতে পারবো, হাজার হাজার মানুষ ভোট কেন্দ্রে যাবে, সুন্দরভাবে ভোট দিবে, কালেকশন হবে। এইটা পজিটিভ অর্থে আমরা ক্যালকুলেশন করতে পারবো, কিন্তু নেগেটিভ জিনিসগুলো আমরা কখনোই ক্যালকুলেশন করতে পারবো না। ফলে এখানে ভালো যদি হয়, অতীতের মতো ভালো হবে, আর মন্দ যদি হয় তাহলে এমন মন্দ হবে যেটা অতীতে কখনো হয়নি। এটা হলো সংজ্ঞা। আম, আমি বহিঃশক্তির খেলার কথা প্রথমে উল্লেখ করছিলাম। এইবারের নির্বাচনে বহিঃশক্তির খেলাগুলো আমি যদি স্পষ্ট করে বলি, যুক্তরাষ্ট্র কিংবা ভারত অথবা চীন এখন মুখ্য ভূমিকায় আছে। অন্তত আমার কাছে মনে হয় যে তারা একটা বিশাল গেম প্লে করছে। আহ আপনি কি বলবেন যে এর আগে যে নির্বাচনগুলো হয়েছে বা বাংলাদেশের বিভিন্ন ক্রুশিয়াল মোমেন্টে অবশ্যই বহিঃশক্তির হস্তক্ষেপ ঘটেছে, আমরাই সেটি করে দেওয়ার সুযোগ করে দিয়েছি। এইবারের খেলাগুলো কি আগের চেয়েও ভয়ঙ্কর হবে? এইবারে খেলাগুলো জটিল হবে। এর কারণ হলো, আগের বার যারা খেলেছে তারা অতীতে যে কোনো সময়ের সাথে শক্তিশালী। তিনটা শক্তি ধরেন, ভারত, চীন এবং আমেরিকা। তো তাদের সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক, এই তিনটি সক্ষমতা অতীতের যে কোনো সময় সে বেশি। নাম্বার টু, আজ থেকে 10 বছর, 20 বছর, 30 বছর আগে ভৌগোলিকভাবে বাংলাদেশের যে গুরুত্ব ছিল, অর্থনৈতিক সামাজিকভাবে গুরুত্ব ছিল, অতীতের যে কোনো সময়ের সাথে এই গুরুত্ব এখন ওদের কাছে বেশি, সারা দুনিয়ার কাছে বাংলাদেশের গুরুত্ব অনেক বেশি। 3 নম্বরে যেটা প্রবলেম, সেটি হলো অতীতে এই ধরনের সমস্যা মোকাবেলা করার জন্য আমাদের রাজনৈতিক নেতৃত্ব, সামরিক নেতৃত্ব, সিভিল সোসাইটি, তাদের যে যোগ্যতা ছিল, ব্যাকবোন ছিল, লেখাপড়া ছিল, ধীশক্তি ছিল, সে তুলনায় বলতে গেলে এখন আমরা কিছুই নেই। আমরা এখন নিঃস্ব, রিক্ত, অসহায়, মানে ব্যাকবোন হারিয়ে সেই, মানে কি বলবো, মানে খুঁজে বেড়াচ্ছি যে কোথায় আমাদের এই মানে ব্যাকবোন আছে। প্রত্যেকটা লোক প্যারালাইজড অবস্থায় আছে, মাথা তুলে কেউ তো আমরা দাঁড়াতে পারছি না, আমাদের কোনো কথা কারোর কাছে আশার সঞ্চয় করছে না। কেউ আমাদের এই দেশে এখন আশ্রয়দাতা কেউ নেই। মানে যার কথা শুনলে মনে শান্তি লাগে, যার কথা শুনলে মনে হয় তিনি আমাদেরকে নেতৃত্ব দিবেন, তার কথা শুনলে মনে হয় তার নেতৃত্বে বাংলাদেশ একটা ভালো জায়গায় চলে যাবে, সবকিছু ধোঁকাবাজি। সবকিছুর মধ্যে হলো আর্টিফিশিয়াল, বানানো। মানে আপনি একজনে লিখে দিচ্ছেন জনাব পান্না, পড়তেছেন জনাব টান্না। মানে এখন টান্না পান্না সাহেবের লেখা যদি টান্না পড়েন তাহলে তো সে এটা হবে না। এখন সবকিছুই প্রেসক্রাইবড।
সবকিছুই শেখানো, সবকিছুই অভিনয়। এখানে ন্যাচারাল যে লিডারশিপ যেটিকে বলা হয়, মনের ভিতর থেকে উৎসরিত লড়াই সংগ্রাম, প্রেম ভালোবাসা, দেশপ্রেম, মানুষের জন্য কর্তব্য, এই জিনিসগুলো যারা মূল ধারাতে আছে আপনি কয়জনের মধ্যে দেখতে পাচ্ছেন বলেন? ফলে কি হলো এখানে, আমি যেটি স্পষ্ট বুঝতে পারছি, সেখানে ভালো কিছু হওয়ার তো কোনো লক্ষণই নেই। ভবিষ্যৎ কথা বলছিলেন যে তাদেরকে মোকাবেলার মতন কোন ধরনের শক্তি আমাদের নেই, আমরা এখন বলতে গেলে পুরো নিঃস্ব। আমি ওই জায়গা থেকে যদি প্রশ্ন করি যে এই যে শক্তিগুলা এর আগে যেভাবে খেলেছে, এখন এই আন্তর্জাতিক শক্তিগুলা কি আরো নগ্নভাবে বাংলাদেশে খেলবে? এবং যদি এভাবে বলি, বাংলাদেশ কি আসলে তাহলে ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হলো? তা তো অবশ্যই। আপনি বোঝার চেষ্টা করুন, যারা অন্যের ধন সম্পদ হরণ করে, হুম। অন্যের সতীত্ব হরণ করে, ওদের একটা মানসিক যাকে বলে রোগ হয়ে যায়। যে যত অসহায় হয়ে পড়ে, যে যত আর্তচিৎকার করে, ওই অবস্থাতে তার ধন সম্পদ হরণ করতে তাদের খুব মজা লাগে। ডাকাত, সেই সমস্ত ডাকাত, দুধর্ষ ডাকাত বলি, যারা রেপ করবে, ধর্ষণ করবে, তারপরে বাড়িতে আগুন ধরিয়ে দিবে, বাড়ির কর্তাকে মারবে, মারার পরে তাদের ধন সম্পদ লুণ্ঠন করবে। তো এখন সাম্রাজ্যবাদী শক্তিগুলো পোড়ামাটি নীতিতে মাঠে নামছে। আপনি 18 কোটি মানুষ, ডাজ নট ম্যাটার। আপনার 18 কোটি মানুষের কবর দিয়ে হলেও যদি আপনার একটা সেন্ট মার্টিন লাগে, আপনি সেই সেন্ট মার্টিনটা নেবেনই। আপনার 18 কোটি মানুষের একেবারে জ্বলন্ত চিতা জ্বালিয়ে দিয়ে আপনার যদি এখানে বার্মা অ্যাক্ট তৈরি করতে হয়, আপনাকে সেটা আপনি করবেনই। তো এই জিনিসগুলো মানে ইতিহাসের যে সাম্প্রতিক সমাজের মানে যাকে বলা হয় সাম্রাজ্যবাদী শক্তি, এটা অতীতের হালাকু খান, চেঙ্গিস খান, তাদের সবার চেয়ে নির্মম। আপনি হালাকু খানের বা চেঙ্গিস খানের যদি জাস্টিসের কথা শুনে, আমরা তো নেতিবাচক কথা শুনি, আপনি পাগল হয়ে যাবেন যে এইরকম ছিল তাদের রয়্যাল কোর্টে জাস্টিস। মানে অথচ এখন এই জামানাতে সাম্রাজ্যবাদী শক্তিগুলো মানে তাদের প্রয়োজনে, আপনি এই যে ধরেন ভেনেজুয়েলাতে যে ঘটনাটা ঘটলো, তো এরকম ভাবে কোনো মধ্যযুগে শুনছেন যে অন্য দেশের সৈন্য পাঠে রাজাকে ধরে নিয়ে গেছে? কখনো এই ঘটনা হয়নি, কিন্তু এখন এই ঘটনা ঘটছে। ফলে বাংলাদেশে আমরা যারা আছি, প্রত্যেকটা মানুষই অতীতের যে কোনো সময়ের চাইতে রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে অর্থনীতি, জনজীবন, সাধারণ মানুষ, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করে, আমরা সবাই সেই যে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি তাদের কবলে আছি, তাদের বা বলে একেবারে রোষানলে আছি। তো এটা কিভাবে অ্যাক্ট করবে, কিভাবে রিয়্যাক্ট করবে, আর এবং কিভাবে এটার নেতিবাচক ফলাফল আসবে, এটা কল্পনা করা যাচ্ছে না, কিন্তু এই শুধু ফলাফলটা। পশ্চিমা শক্তি কেন, এশিয়ার অন্যতম শক্তি, এশিয়ার অন্যতম শক্তি তো চীন তো রয়েছেই, তারা এখন নতুন খেলা খেলে কিনা সেটি এখন দেখার বিষয়। আর পাশাপাশি ভারত তো রয়েছেই। আপনি চীন, যেমন চীন চীন কিন্তু আসলে অন্য দেশের অর্থনৈতিক বিষয়াদি ছাড়া এখনো পর্যন্ত তাদের সাম্রাজ্যবাদী নীতি কখনো তারা দেখায়নি। এটা আপনাকে বুঝতে হবে। এবং চীনের 5,000 বছরের ইতিহাসে তারা কখনোই তাদের নিজের সীমান্ত, মানে এখন যে গ্রেটার চীন আছে, এর বাইরে গিয়ে কোনো রাষ্ট্র তারা দখল করেনি। বরং তারা বিভিন্ন সময় পশ্চিমা দ্বারা, আরবিয়ান দ্বারা, বিভিন্ন জাতিগোষ্ঠী দ্বারা তারা ছিন্ন আমি বিচ্ছিন্ন বুঝেছি হয়ে প্রভাব গেছে। বিস্তারের বিষয়টি, প্রভাব তো বিস্তার করতে পারে অর্থনৈতিক ভাবে, নানান মার প্যাচে ভূ রাজনৈতিক জায়গা থেকে তো প্রভাব বিস্তার করবে। না, প্রভাব বিস্তার না, এখানে তারা ব্যবসা করার জন্য যতটা প্রভাব বিস্তার করা দরকার ওটা তারা করে যাচ্ছে এবং আগামীতে তারা করবে। তারা দেখুন এত কিছুর পরে আমেরিকার সঙ্গে তারা ভালো ব্যবসা, সবচেয়ে বেশি ব্যবসা করে আমেরিকার সঙ্গে। ভারতের সঙ্গে যখন তাদের যুদ্ধ চলছে, তখনও তারা ভারতকে ঋণ দিয়েছে। যুদ্ধ চলছে সীমান্তে, কার্গিলের যুদ্ধ, মানে যুদ্ধ চলছে, কার্গিল নয় যে আর একটা সীমান্তে, কিন্তু ওখানে তারা কিন্তু তখনও লোন দিয়েছে। ফলে ওরা একটা যাকে বলা হয় বেনিয়া জাত, তারা ব্যবসা করবে। আর ওদের দ্বিতীয় যে ভয়, মানে ওদের মানে দ্বিতীয় যে ভয়টা, সেটা হলো এখানে মানে তাদের একটা রাজনৈতিক আধিপত্য তারা বিস্তার করতে চাচ্ছে, এই কারণে যে ভারত যেন বেশি শক্তিশালী না হুম, হুম, হয়ে হুম। যায়। এটাকে তারা মানে তাদের প্রাইম না, তাদের প্রাইম হলো ব্যবসা বাণিজ্য, তারা ব্যবসা করতে চায়। আমি আমি যতটুকু, জি। আমি ওদের সাথে যতটুকু মিশেছি, যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলাম, আমি দেখেছি এ ব্যবসার বাইরে ওদেরকে আমি কখনো এরকম কোনো যাকে বলা হয় দেখিনি। আর ভারত এখানে যেহেতু প্রতিবেশী, তো ভারত এখানে হস্তক্ষেপ করা থেকে শুরু করে অন্য যা কিছুই তারা করতে পারে, সেটা কিভাবে করতে পারে, সেটা তারা সিকিমে যেটা করেছে, কাশ্মীরে যেটা করছে, এর বেশি, বা ইভেন মালদ্বীপে যেটা করেছে বা নেপালে যেটা করেছে, নট মোর দ্যান দ্যাট, এর বেশি তারা করতে যাবে না, এই লবজা। কিন্তু আমেরিকা যেটা শেষ। করবে, হুম, জি। ইংল্যান্ড যেটা করবে, ফ্রান্স যেটা করবে, এটা ইভেন উই ক্যানট ইমাজিন।
আপনি ওদের এই অবস্থা দেখতে হলে মধ্যপ্রাচ্যে যেতে হবে, ওদের এই অবস্থা দেখতে হলে আপনাকে আফ্রিকাতে যেতে হবে, উত্তর আফ্রিকা, পশ্চিম আফ্রিকাতে যেতে হবে, সাব সাহারা অঞ্চলে যেতে হবে। তা আমরা সেই ওদের একটা ডিজাইনের মধ্যে পড়ে গেছি সবাই। দিস ইজ দ্য প্রবলেম। আমরা শেষ করবো গোলাম রনি। আমি যে বিষয় একটু জানতে চাই একেবারে ছোট করে 1 মিনিটের মধ্যে, প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বলেছেন যে এবার ভোট গণনায় দেরি হতে পারে। দেরি হতে পারে, আমরা জানি গণভোট একসাথে হচ্ছে, কিন্তু কিন্তু ব্যালট পেপার তো আলাদা। অথবা আমরা কি এটি সহজভাবে নেওয়ার কোনো উপায় আছে কিনা, নাকি এর মধ্যে অন্য কোনো কিছু গন্ধ পাওয়া যাবে? মানে ভোট গণনা, ভোটের ফলাফল যত বেশি দেরি হবে, আমরা যেন অন্য কিছু ঘটার সম্ভাবনা থাকে, এরকম একটা সন্দেহ মানুষের সবসময় রয়ে যায়। তেমন কিছু ঘটার সম্ভাবনা কি আছে? কেন এই কথা তিনি এত আগে থেকে বলা শুরু করলেন, বা এই কথা তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা উচিত, তিনি কেন বললেন? মূল ব্যাপার হলো শফিক সাহেবের কথা নিয়ে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক ঝামেলা হয়েছে ইতিমধ্যে। এই ভদ্রলোক একজন নিরেট সাংবাদিক, শান্তশিষ্ট গোবেচারা টাইপের মানুষ ছিলেন। তো এই রাষ্ট্র ক্ষমতা হওয়ার পরে তার মাথা খারাপ হয়ে গেছে। এখন উনার যে একটা সীমা পরিসীমা আছে, কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না, সেটা তিনি অনেক সময় বলে ফেলেন কাণ্ডজ্ঞান নাকি। এই যে যে কথাটা বলেছেন ফলাফল নিয়ে, এটা তো ওনার বলা ঠিক হয়নি। কিন্তু এটার সঙ্গে কোনো কনস্পিরেসি আছে বা এই কনস্পিরেসি করার ক্ষমতা তার আছে বা তার সরকারের আছে, আই ডো নট থিঙ্ক সো। এই অবস্থাতে তাদের এটা করারই কিছু নাই এখানে। মানে তার বলার দরকার, একেবারে লোকজন ডেকে জিজ্ঞাসা করে না। আলটিমেটলি আগে যে ধরনের একটা প্রিভিলেজ ছিল, এখন তারেক রহমান সাহেব আসার পরে মানে যমুনা, তারপরে সে প্রেস সচিব, তাদের যে গুরুত্বটা আছে সেই গুরুত্ব। ছিলেন মঞ্চ 71-এর একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদেরকে যেমন আটক করা হয়েছিল, দেশের শীর্ষ সন্ত্রাসী হিসেবে আমাদেরকে মামলা দেওয়া হলো, ঠিক সেই মামলায় অন্যতম আসামি, যিনি জামিনে মুক্ত হননি, জামিনে ছাড়া পেয়েছেন, সেই সাবেক সচিব, রাজনৈতিক বিশ্লেষক, আহ, আমাদের সবার পরিচিত মুখ আবু আলম শহীদ খান। আবু আলম শহীদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে অভিনন্দন যে আপনি দীর্ঘদিন কারাবাসের পরে আপনি অন স্ক্রিন আসছেন, মানুষের সামনে জনসম্মুখে অন্তত আসছেন, এটি আমাদের সৌভাগ্য। আমরা আলোচনায় যাব, তবে তার আগে আপনার যে অভিজ্ঞতা, প্রায় 3 মাসের বেশি সময় আপনি কারাগারে ছিলেন, আহ কি বলবেন? কোন দেশে আছি আমরা, অথবা আপনি কোন জায়গাটাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন? প্রথমত হলো যে আপনিও একই মামলার আসামি। আপনাকেও সেই রিপোর্টার্স মৃত্যু থেকে সুরক্ষার নামে পুলিশ নিয়ে গিয়েছিল, পরে গভীর রাতে আপনাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং আপনারা সুরক্ষা চেয়েছিলেন মবের হাত থেকে। মব আক্রমণ করেছিল আপনাদের সেই সেমিনারে বা গোল টেবিল বৈঠকে, এবং বৈঠকটা খুবই ইম্পর্টেন্ট একটা বৈঠক ছিল এই সময়ের প্রেক্ষাপটে, আমাদের সংবিধান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এবং এই বৈঠকে আলোচনার মধ্য দিয়ে কোনো সন্ত্রাস করা সম্ভব কিনা এটা একটা বড় প্রশ্ন, বা কোনো সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করা সম্ভব কিনা একটা ওপেন জায়গায়, এগুলো নানান প্রশ্ন তো আছেই। সুতরাং এই মামলার এফআইআর যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে আমরা কতিপয় মানুষ 18 জনের মতো এখন আরো গ্রেপ্তার হয়নি, গ্রেপ্তার হবে কিনা জানি না, মামলা কতদিন চলবে সেটাও আমরা জানি না, এবং আমরা এখন তো হাজিরা দিয়ে চলছি। আপনি ভালোই বলেছেন যে জামিনে ছাড়া পেয়েছেন, মুক্ত হন নাই। আসলে আমরা মুক্ত হইনি, এবং এই যে একটা মামলা, এই মামলাটা তো একটা বানোয়াট, মিথ্যা, ষড়যন্ত্রমূলক এবং হয়রানিমূলক মামলা, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। তখন এই মামলাটা চলতে পারে না, চলা উচিত না। যে কোনো একটা ভালো সরকার যদি থাকে, যে সরকার আইনের শাসন করতে চায়, এই সরকারের প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি এরকমই ছিল যে তারা আইনের শাসনে বিশ্বাস করেন, তারা গণতন্ত্রে বিশ্বাস করেন, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন। তো সেই ধরনের একটা সরকারের কাছে আমরা যে আচরণ পেয়েছি, সেই আচরণটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, এমনকি রাষ্ট্রীয়ভাবে। তা এখন তো মামলা চলতে পারে, চলুক। মামলার কি হয় সেটা তো ভবিষ্যৎ নির্ধারণ করবে। মামলার বিষয়ে এখনো কথা বলছি এই জন্য যে মামলাতে তো কোনো অভিযোগপত্র দাখিল হয়নি এখনো, এবং আদালত অভিযোগপত্র গ্রহণ করেননি। তখন আবার এই মামলা সম্পর্কে আলোচনা করাটা আদালত অবমাননার পর্যায়ে চলে যাবে কিনা সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। বাট এখন পর্যন্ত আমরা বলতে পারি এটা একটা হয়রানিমূলক, নিবর্তনমূলক মামলা। এই মামলা প্রত্যাহারের জন্য আমি আপনার মাধ্যমে সকলের কাছে আবেদন জানাচ্ছি, সরকার সহ। আরেকটু না শুনলে নয়, অবশ্যই আদালতের বিষয়, যেহেতু আদালতের ট্রায়াল ওঠেনি, সেই জায়গা থেকে আমরা খানিকটা বলতেই পারি। সেটা হচ্ছে যে ওই দিন আমরা যারা উপস্থিত ছিলাম, ইনস্ট্যান্ট আমরা সুরক্ষা দাবি জানাতে গিয়ে নিজেদেরকে নিয়ে যাওয়া হলো।
মানে যেটি আমার কাছে ইন্টারেস্টিং মনে হয় যে আপনার আপনার জরুরি কাজের কারণে আপনি হয়তো ওই স্থানের বাইরে ছিলেন ওই সময়ে, যখন যখন আমাদেরকে আটক করা হলো। কিন্তু আপনাকে খুঁজে খুঁজে দুদিন পরে বাড়ি থেকে আটক করা হলো। মানে এবং আপনি নিঃসন্দেহে, আমরা তো সবাই জানি যে আপনি একজন রণাঙ্গনের যোদ্ধা, একাত্তরের বা মুক্তিযোদ্ধা, এবং ওটা মুক্তিযোদ্ধাদেরই একটি আলোচনা ছিল আমাদের সংবিধান রক্ষার জন্য। এর মধ্য দিয়ে মেসেজটা কি দিতে চেয়েছিল অ্যাকচুয়ালি সরকার, মানে আপনার দৃষ্টিতে? মেসেজটা তো তারা আমাদের সাথে আপনার সাথে আলোচনা হয়েছে কিনা আমি জানি না। আমার সাথে আইও বা পুলিশের লেভেলের কারো আলোচনা হয়নি। তো হুম, আমার হুম। সাথে তাদের একটি কথা হয়নি এই পর্যন্ত। সুতরাং তারা কি মেসেজ দিতে চেয়েছেন সেটা তো তারা দেননি, দিতে পারেননি হয়তো। আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে আমরা যারা টেলিভিশনে টক শোতে অংশগ্রহণ করি, কথা বলি, গণতন্ত্রের জন্য কথা বলি, স্বাধীনতার পক্ষে কথা বলি, মুক্তিযুদ্ধের কথা বলি, একাত্তরের কথা বলি, আমাদের সংবিধানের কথা বলি, আমার সোনার বাংলার কথা বলি, জাতির পিতা বঙ্গবন্ধুর কথা বলি, সেটা তাদের কারো কারো হয়তো পছন্দ না। আমি এরকম এখন অনেক আলোচনা শুনছি যে সরকারের ভিতরে নাকি সরকার আছে, সরকারের ভিতরে নানান ধরনের কোয়ার্টার্স আছে। এখন কোন কোয়ার্টার্স কি কারণে এটা করেছে সেটা জানা খুব কঠিন হবে, বাট এটা সত্য যে আমরা যেহেতু গণতন্ত্রের জন্য কথা বলি এবং সরকারের সমালোচনা করি, এবং সরকারের সমালোচনা করলেই সরকার মনে করে যে যারাই সমালোচনা করে তারাই হলো সরকারের শত্রু। সরকারের শত্রু তো ভাবে না, তারা দেশের শত্রু ভাবে। সেভাবেই তারা আইন প্রয়োগ করার চেষ্টা করে এবং সেভাবেই হয়তো আমাদেরকে থামানোর একটা চেষ্টা ছিল। বাট এটা কি থামানো যায় নাকি? এখন তো আমরা আবার স্ক্রিনে আছি। হ্যাঁ, থামানো যাবে যদি আবার আমাদেরকে জেলের ভিতরে নিয়ে যাওয়া যায়। তো তো তারা সেটাও চিন্তা করতে পারেন, অথবা এটাও চিন্তা করতে পারেন যে ইনাদেরকে থামালে তাদের তো কোনো লাভ হচ্ছে না। কারণ তাদের যেটা তাদের কানে ঢোকার দরকার, এটা তাদের আশেপাশের লোকজনের কাছে থেকে পাবেন না। যখন সরকারে যারা থাকেন তাদের তো অনেক কিছুই তারা দেখেন না, শুনেন না। চোখে ঠুলি পড়া থাকে এরকম বলা যায়, বা চশমা পড়া থাকে, কানে তুলো গুঁজো থাকে। সুতরাং আমাদের মাধ্যমে তাদের কাছে অনেক খবর যেটা যেত, সেটার যে রাস্তাটা, সেই রাস্তাটাকে বন্ধ করার জন্য হয়তো তারা চেষ্টা করছেন। সরকারের কিছু অংশ এটার সাথে যুক্ত থাকতে পারে। একটি প্রসঙ্গ না না আনলেই নয়, সেটা হচ্ছে আমাদেরকে যেভাবে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হলো, দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে ট্রিট করা হলো, আমরা নাকি সরকার উৎখাতের ষড়যন্ত্রে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নিচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে, সব মেনে নিলাম। কিন্তু কিন্তু সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর, তিনি তো আর ওই প্রোগ্রামে ছিলেন না, যদিও ইনভাইটেড ছিলেন, যে কোনো কারণে তিনি যেতে পারেননি। পরবর্তীতে তাকেও একই ধরনের মামলায় দেওয়া হলো, তিনিও মানে সন্ত্রাস সৃষ্টি করেছেন, যদিও কোনো ধরনের আলামত কোথাও পাওয়া যায়নি। এই আনিস আলমগীরের বিষয়টিও আমাদের মতো কিনা, এবং তাকেও জামিন দেওয়া হচ্ছে না। 22শে জানুয়ারি তার একটি হিয়ারিং রয়েছে লোয়ার কোর্টে। আমরা মোটামুটি চোখ বন্ধ করে বলে দিতে পারি যে তার জামিন না হওয়ার সম্ভাবনাই বেশি, 99%। তার সম্পর্কে আপনি কি কিছু বলবেন? একই বিষয় তো, যারাই কথা বলবেন তাদের ব্যাপারে এই প্রস্তুতি, এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। উনি কথা বলছিলেন, বিভিন্ন বিষয়ে সমালোচনা করছিলেন, সমালোচনা সহ্য হচ্ছে না। এখন ধরেন আমরা একটা ফ্যাসিবাদী রেজিমের কথা শুনি, আমরা অনেক ধরনের বয়ান শুনি। সেই সময় কথা বলতেও তো একটা ভয়ের সংস্কৃতি নাকি ছিল, এবং ভয় পেতাম আমরা হয়তো কেউ কেউ। আমরা তো অনেক কথা তখনও বলেছি। বাট এই ভয়ের সংস্কৃতি এখন ভয়ঙ্কর আতঙ্কের সংস্কৃতিতে পরিণত হয়েছে। এখন কথা বললেই মানুষজন, যারাই বলেন, তারা কথা বলেন আবার বলেন যে আমরা খুব আতঙ্কিত। কারণ আপনার এখন তো আইন প্রয়োগ হচ্ছে না ঠিকভাবে, সমভাবে। আইনের শাসন সেভাবে আছে কিনা এটা নিয়ে অনেকের সন্দেহ আছে। এবং নানান কারণে বিভিন্ন সময়, যে কোনো সময় একটা মবের সৃষ্টি করা হচ্ছে এবং মবের রাজত্ব মোটামুটি কায়েম করা হয়েছে। এই মবের রাজত্বে তো আমরা কেউই নিরাপদ বোধ করছি না হয়তো। এবং আমরা তো নিরাপদ নয়, সরকার হয়তো আমাদেরকে সেফ কাস্টডিতে নিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে চান। সেটা বললে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারি। তাহলে কিন্তু আমি নিজেই বলে যে আপনাদের জীবনহানির আশঙ্কা আছে, আপনারা মবের শিকার হতে পারেন, আমাদের কাছে এই রিপোর্ট আছে। তখন আমরা নিজেরাই তাদের কাছে আবেদন করবো, তাহলে ভাই আমাদেরকে একটা সেফ কাস্টডি জেলখানায় নিয়ে যান, আমরা সেখানেই থাকি যতদিন পর্যন্ত আপনারা মবকে কন্ট্রোল করতে পারছেন না। বাট বিষয়টা তো সেভাবে হচ্ছে না। যেটা হচ্ছে যে আপনি কথা বলছেন, কথা বলার কারণে আপনাকে মনিটর করা হচ্ছে, এবং মনিটর করার পরে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই লোকটা বেশি কথা বলে ফেলছে তাদের ধারণা আর কি, বা এই লোকটা
লক্ষণ রেখা অতিক্রম করেছে, এখন তাকে জেলখানায় নেন এবং একটা মামলা মোকদ্দমা দিয়ে দেন। হয় সন্ত্রাস বিরোধী মামলা দিবে, না হলে একটা দুর্নীতির মামলা দিবে, অথবা সবচেয়ে ভালো মামলা তো এখন হত্যা মামলা। যে কোনো হত্যা মামলায় শত শত আসামি, নাম না জানা আসামি, আপনার নামটা শোন অ্যারেস্টে দেখিয়ে দিল। তো এই ধরনের ঘটনা ঘটবে, এটা তো 5ই আগস্টের যে আলাপ আলোচনা বা যে এটাকে আমরা ছাত্র গণ অভ্যুত্থান কেউ কেউ দাবি করে এটা একটা বিপ্লব ছিল, বাট তখন যে আলাপ আলোচনা ছিল বা তখন যে কারণে সেই সরকারের বিরুদ্ধে এই আন্দোলন বা এই সংগ্রাম, হ্যাঁ, এবং এই প্রাণহানি, তো সেখানে তো তখন বলা হয়েছে যে আমরা গণতন্ত্রের জন্য এই আন্দোলনে যোগ দিচ্ছি, আমরা গণতন্ত্র চাই, আমরা একটা ভালো নির্বাচন চাই, আমরা নির্বাচিত সরকার চাই। দেশে গণতন্ত্র নেই, ফ্যাসিবাদ আছে, এবং ফ্যাসিবাদের থেকে আমরা উত্তরণ চাই। কিন্তু সেখানে এখন আপনি যদি বিবেচনা করেন তাহলে কি প্রশ্ন উঠবে যে আমরা কি সেই উত্তরণে গিয়েছি কিনা। যেটা বললাম, এক কথা যদি বলি, এটা ভয়ের সংস্কৃতি থেকে আমরা এখন আতঙ্কের সংস্কৃতির দিকে চলে গেছি। ভয়াল আতঙ্ক, ভয়াবহ আতঙ্কের মধ্যে মানুষ, আমরা যারা কথা বলি তারা দিন যাপন করছে। এবং সাধারণ মানুষও তো আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আপনি বলছিলেন, এটা সবাই জানেন, সবাই বুঝতে পারেন যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থাটা কি। এবং গত 17 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি করার প্রয়োজন ছিল বা যে উন্নতি করা সম্ভব ছিল, প্রয়োজন ছিল একটা জিনিস, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা। এটার যিনি সরকারে থাকবেন, তিনি যে সরকারই হন, তার নাম যাই হোক, সেটি স্বৈরাচারী সরকার হোক, ফ্যাসিস্ট সরকার হোক, অথবা আপনার মিলিটারি গভর্নমেন্ট হোক, অথবা অন্তর্বর্তীকালীন সরকার হোক, অথবা আপনার এই তত্ত্বাবধায়ক সরকার হোক, যিনি সরকারের দায়িত্ব থাকবেন তার প্রধান দায়িত্ব হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, যাতে মানুষ শান্তিতে ঘুমোতে পারে, কাজকর্ম যাতে করতে পারে, এবং দেশের মানুষ যেন কথা বলতে পারে, কথা বলার স্বাধীনতা দরকার, এবং তাদের রুজির ব্যবস্থা যেন পাকাপোক্ত থাকে, চলতে থাকে। এটাই তো সরকারের প্রধান কাজ। সেই কাজ থেকে আমরা কতদূর অগ্রগতি হতে পেরেছি সেটা তো অনেক আলোচনার বিষয়, এবং অনেক আলোচনা হচ্ছে। এবং কেউ তো সরকারকে 5 মার্ক দিতে চাচ্ছেন না। স্বাধীন মালিক সাহেব বলছেন উনি সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনের মাঝামাঝি একটা মার্ক সরকারকে দিতে চান। নোবেল লরেটের যে সরকার, সেই সরকার ওই ধরনের মার্কস পাবে এটা তো প্রত্যাশিত নয়। এবং কেন পাচ্ছে এটা তারা নিজেরা আলাপ আলোচনা করে খুঁজে বের করতে পারেন। সরকার তো সেটা করে না, সেটাই আমাদের বেদনা, দুঃখ, হতাশা বলতে পারেন। সেই জায়গা থেকেই আমার প্রশ্ন, বা আপনার কাছ থেকে যেগুলো যেগুলো জানার ইচ্ছে ছিল তার অনেকখানি আপনি নিজে থেকেই বলে ফেলেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বিষয়টি যদি আমরা সামনে নিয়ে আসি, আর মাত্র 21 দিন পর ভোট, মানে একদিন পর থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে মানুষ এখনো পর্যন্ত একটা সন্দেহের সংশয়ের মধ্যে আছে যে নির্বাচন হবে কিনা, হলেও সেটি কতটুকু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। আপনি স্বাধীন মালিকের কথা বললেন, আবার আর একজন সুবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনাদেরই সহকর্মী ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় আছে। আপনি কি আপনার অভিজ্ঞতা থেকে, আপনি তো নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বেও ছিলেন একসময় সরকারি কাজে, আহ সেই জায়গা থেকে মনে হয় যে একটা নির্বাচনের পরিবেশ এই মুহূর্তে বজায় রয়েছে বা সৃষ্টি হয়েছে? নির্বাচনের পরিবেশ তো আমি মানে এখনো দেখতে পাচ্ছি না। মানে নির্বাচনের যে আলাপ আলোচনা সেটা ওই আপনার রিটার্নিং অফিসার, আপনার নির্বাচন কমিশন, প্রার্থী, এদের মধ্যে এখনো সীমাবদ্ধ। তারা তো এখনো রাস্তায় আসেননি বা জনগণের কাছে ভোট প্রার্থনার জন্য যাচ্ছেন না। সুতরাং নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশ তো লক্ষ্য করা যাচ্ছে না। এখন নির্বাচনের পরিবেশ, আইন শৃঙ্খলার বিষয় তো, যারা নির্বাচনে আছেন, যারা নির্বাচনে নাই, সবাই তো একই কথা বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন যে এই নির্বাচন ঠিক মতো হবে কিনা বা নির্বাচন আদৌ হবে কিনা সেটাতে সংশয়, সন্দেহ, অবিশ্বাস আছে, আস্থা নেই। তো এইটা তো মোটামুটি স্পষ্ট যে নির্বাচনের ব্যাপারে জনগণের উৎসাহ খুব কম। এখন পর্যন্ত জনগণ বা ভোটার যারা ভোট দেবেন তাদের কোনো উৎসাহ, উদ্দীপনা বা তারা যে দেবেন ভোট, এরকম আলাপ আলোচনা খুব একটা দেখা যায় না। এবং নির্বাচন হবে কিনা এটাও একটা বড় ধরনের প্রশ্ন। নির্বাচন হবে কিনা এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত। এবং নির্বাচন হলেও নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে কিনা, আপনার লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা, এটা নিয়েও অনেক প্রশ্ন কেন? এই প্রশ্ন আমরা না করলেও চলে, আমার প্রশ্ন করার দরকার নেই। এই প্রশ্ন জামাতে ইসলামের, এই প্রশ্ন এনসিপির, এই প্রশ্ন বিএনপির, এই প্রশ্ন জাতীয় পার্টির, মানে যারা যারা নির্বাচনে আছেন তারা সকলেই এই প্রশ্ন করছেন যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা, এখন ভারসাম্য ঠিক থাকবে কিনা। তো তাহলে এই প্রশ্নটা তো খুব জেনুইন।
সুতরাং এই প্রশ্নটা সাধারণ মানুষের, এই প্রশ্নটা আমাদেরও, যে আদৌ নির্বাচন হবে কিনা, 1 নম্বর কোশ্চেন। আর যদি কোনো মতে একটা নির্বাচন হয় 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচন সুষ্ঠু, সুন্দর, স্বাভাবিক এবং নিরপেক্ষ হবে কিনা, সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা। আর একটা জিনিস হচ্ছে, এই নির্বাচন তো ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না। সুতরাং ওই প্রশ্নটা আমরা আনি, এবং এটা বললেই তো আবার ফ্যাসিবাদের দোষর হয়ে যাওয়ার সম্ভাবনা 100 ভাগ আছে। সুতরাং এই সম্ভাবনা বা এই ট্যাগিংটা মাথায় নিয়েই বলতে চাই, এই নির্বাচন তো ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না। কারণ এই নির্বাচনে যে দলকে আমরা ফ্যাসিবাদী দল বলছি, সেই দল তাদের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং তারা নির্বাচনে আসতে পারছে না। সেই দলের তো জন্ম, ইতিহাস এবং তাদের মানে ভালো কাজ মন্দ কাজ সবই আমরা মোটামুটি জানি। সুতরাং সবকিছু মিলিয়ে তাদের তো অনেক সাপোর্টার আছে, অনেক ভোটার্স আছে, এবং এই ভোটারের সংখ্যা আপনি কমাতে কমাতে 30%-এর নিচে এখন আমি কাউকে নামাতে শুনি নাই। তো তাদের ভোটার 40% হতে পারে। 30% থেকে নামিয়ে আপনি 25%, 20%ও যদি নামাতে চান, কেউ যদি নামাতে চায়, কারো কাছে যদি এরকম জেনুইন তথ্য থাকে, তাহলে আপনি 12 কোটির মধ্যে 20% মানে প্রায় 2.5 কোটি 3 কোটি ভোটার। তো এদেরকে বাদ দিয়ে আপনি একটা নির্বাচন করছেন, সেই ভোটারদের কি হবে, তারা কি চিন্তা ভাবনা করছেন, সেটা নিয়ে তো আমরা কোনো গবেষণা বা কিছু করি নাই এখন পর্যন্ত। সেটাও একটা জায়গা। সুতরাং এটা একটা ইনক্লুসিভ নির্বাচন বলতে যা বুঝায়, যেটার জন্য বদিউল আলম মজুমদার সহ আমরা সকলে, বদিউল আলম মজুমদার নামটা স্পষ্ট করে বললাম, যে তিনি অনেকবার অনেক সময় বিএনপি না থাকলে ইনক্লুসিভ নির্বাচন হবে না, জামাত না থাকলে হবে না, এটা বলতেন। এবং প্রথম দিকে তিনি এটাও বলছেন সকলে নির্বাচনে আসলে ইনক্লুসিভ নির্বাচন হবে। পরে তার মত পরিবর্তন করছেন, কি কারণে তারা মতামত পরিবর্তন করেন আমি জানি না। বাট আমি তো মতামত পরিবর্তন করতে পারি না, কারণ আমরা একটা গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাস করি। সেই জন্য আমি মনে করি যে সকলের সমান সুযোগ থাকা উচিত যে কোনো জাতীয় নির্বাচনে। যেটা আগে ছিল না, সেটা এখনো থাকবে না, এটা তো ঠিক হবে না। এবং তখন নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং নির্বাচন হবে কিনা এটা একটা প্রশ্ন, নির্বাচন সুষ্ঠু হবে কিনা এটা একটা প্রশ্ন, এবং নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা, ইনক্লুসিভ হবে কিনা, এটাও আরেকটি প্রশ্ন। মানে 3টা বড় বড় প্রশ্ন নিয়ে আমরা নির্বাচন নিয়ে এখন আলোচনা করছি, বা নির্বাচনের দিকে দেশটা যাচ্ছে। কিন্তু সেই তিনটা সংশয়ই কিন্তু এক সূত্রে গাঁথা। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, যারা নির্বাচন না করেই মানে গভর্নমেন্টের বিহাইন্ড দ্য স্ক্রিন থেকে ক্ষমতার চর্চাটা করতে চায়, আবার সেই শক্তিটাই চাইবে যদি নির্বাচন হয় নির্বাচনের প্রভাব বিস্তার করতে, একটা মেকানিজম বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা ক্ষমতায় আসতে। আবার তৃতীয় যে বিষয়টি বলেন, সবই একই সূত্রে গাঁথা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপনি একটু আগে বলছেন যে অংশগ্রহণমূলক নির্বাচনের সংজ্ঞা অনেকে পাল্টে দিচ্ছেন। শুধু দেশের অভ্যন্তরে নয়, এখন ইউরোপীয় ইউনিয়ন বা জাতিসংঘ তারাও নির্বাচনে এই সংজ্ঞাটি পাল্টে দিচ্ছে। তারা 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের আগে যা বলেছিলেন, আমরা যা বলেছিলাম, আমরা হয়তো আমাদের জায়গায় ঠিক আছে যে বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না, আপনি বলেছেন, আমি বলেছি, আমরা বলেছি ওই সময়। আবার তখন যারা বলেছিল সেই শক্তিটা সেই স্ট্যান্ডে থাকতে পারছে না। এটি কেন? পেছনে কি না, খেলা এই চলছে? পরিবর্তনের কারণ তো খুঁজে বের করতে হবে। এটার কারণ হচ্ছে যে তারা হয়তো এখন মনে করেন যে একটা পক্ষকে বাদ দিয়ে একটা নির্বাচন করে ফেলা তাদের জন্য সুবিধাজনক, তাদের ক্ষমতায় থাকাটা সুবিধাজনক হবে, বা ক্ষমতায় তারা থাকতে পারবেন। ইউরোপীয় ইউনিয়ন যেটা বলছে সেটা তো শেখ হাসিনার কথা, সাবেক প্রধানমন্ত্রী, যাকে আমরা এখন ফ্যাসিস্ট বলি, তার কথা। তিনি বলেছিলেন যে নির্বাচনে কেউ আসুক বা না আসুক, ভোটাররা আসলেই হবে। বাট তাদের সময় ভোটাররাও ঠিক মতো আসে নাই। মানে সর্বশেষ নির্বাচনে 40% বা 42% ভোটার এসেছিল। তো ইউরোপীয় ইউনিয়ন তার কথাটা কেন গ্রহণ করলো, তাকে তো ধন্যবাদ দিতে হয়। যে তাহলে তিনি তখন হয়তো ঠিক বলেছিলেন কিনা, এটা নিয়ে একটা আলোচনা হতে পারে, বা আমরা স্যাটায়ার করতে পারি যে উনার কথাটা ঠিক ছিল কিনা। তো উনার কথাটা ইউরোপীয় ইউনিয়ন গ্রহণ করে এখন বলছে যে যদি জনগণ ভোট দিতে আসে তাহলে নির্বাচনে অংশগ্রহণমূলক হবে, এবং কোনো পার্টি আসলো কিনা সেটা খুব একটা বিবেচনায় হবে না। এরকম কথা পলিটিক্যালি কারেক্ট, এটা মেনে নেওয়া খুব কঠিন, কারণ এটা পলিটিক্যালি কারেক্ট না। এবং জনগণ আসলে, জনগণের তো একটা আপনি নাম্বারস নিয়ে কথা বলতে হবে এখন। তাহলে আপনি 2008-এর নির্বাচনে 87% জনগণ অংশগ্রহণ করেছিল। 2000 আগের যে নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের সময়, সেসব নির্বাচনে 70 ভাগের বেশি, 70 থেকে 80 ভাগ, 75, 76, 78 ভাগ মানুষ জনগণ ভোট দিতে এসেছিল। তাহলে আমাদেরকে এখন দেখতে হবে যে আমরা 78 ভাগ, 75 ভাগ বা 70 ভাগ মানুষ ভোট দিতে আসে কিনা। তখন আপনি হয়তো বলতে পারবেন, হ্যাঁ সেটা একটা ধোপে টিকবে যে হ্যাঁ 70 ভাগ মানুষ যে দেশে ভোট দিতে আসে সেই দেশে তো নির্বাচন কেউ আসলো কি আসলো না তা ঠিক, ওইটা নিয়ে বড় বিতর্ক করা যাবে না। এখন 70 ভাগ 75 ভাগ মানুষ যদি সত্যি সত্যি আসে,
তাহলে আমিও তখন চিন্তা করে দেখবো যে আমি এই নির্বাচনটাকে ইনক্লুসিভ নির্বাচন, দলের অংশগ্রহণ ছাড়া মনে তখন তো করবো আমরা কিনা। সবাই বুঝবো, সবাই জনগণের বুঝবো যে 70% 75% মানুষ আছে। এখন দ্য ডিপ্লোম্যাট, আন্তর্জাতিক গবেষণাধর্মী যে গণমাধ্যম দ্য ডিপ্লোম্যাট, গতকাল একটি নিবন্ধ প্রকাশ করেছে। সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের ভোট 30 থেকে 40%, মানে 5 আগস্টের পর, 24-এর 5 আগস্টের পর উল্লেখযোগ্য সংখ্যক কিছু কমেনি। তো উল্লেখযোগ্য সংখ্যক কিছু কমেনি, তাহলে আমরা যদি 30 থেকে 40% ধরে থাকি, আমি 30% ধরলাম, তো আমি 25% ধরলাম, তো 25% আওয়ামী লীগ ভোটার তো যাবে না, থাকে 75%। 75% ভোটার তো সবাই নির্বাচন কেন্দ্রে যাবে না। সো সেখানে সেখানে 30, 40, স্বাভাবিকভাবে আপনার 50 পার দিলাম। 20% ভোটার তো কখনই যাবে না, 20% সাধারণত যায় না। সেটাই। মৃত লোক থাকে, অসুস্থ লোক থাকে, কাজকর্মের বাইরে লোক থাকে। হুম, হুম। এবার আবার পোস্টাল ব্যালট হচ্ছে, সেটা নিয়ে একটা কেলেঙ্কারি কাণ্ড হয়েছে, সেটা আলোচনা নাইবা করলাম। তো সব মিলিয়ে 20% ভোটার আমরা কখনোই পাই না। তো 80%-এর কাছাকাছি বা 70%-এর কাছাকাছি যদি ধরেন, সেখান থেকে আপনি 25%, 30% বাদ দিলে তো 40%-এ দাঁড়িয়ে যাবেন। তো 40% ভোটার যদি এই ভোটে অংশগ্রহণ করাতে পারে রাজনৈতিক দলগুলো এবং সরকার এবং নির্বাচন কমিশন, যারাই এই নির্বাচনের সাথে আছেন, তারা যদি এটা করাতে পারেন, তাহলে তো 40% হলেও তো এটা এই তখন ইউরোপীয় ইউনিয়নের যে স্ট্যান্ডার্ড, ওদেরকে আমি জিজ্ঞাসা করতে পারিনি, আপনি জিজ্ঞাসা করতে পারেন যে তোমরা কত পার্সেন্ট ভোট হলে মনে করবো যে কোনো দল না আসলে এই ভোটটা মোটামুটি উৎসব মুখর ভালো ভোট হয়েছে এবং এটা একটা ইনক্লুসিভ নির্বাচন হয়েছে। এটা তাদেরকে বলতে হবে, তারা বলতে পারবে না। এখন সরকার যেভাবে কথা বলে, যে সরকার ক্ষমতায় থাকে, সেই সরকার তো সরকারের মতো করে কথা বলে, তার পলিটিক্যাল স্ট্যান্ড থেকে কথা বলে। সেই কথাটা তো ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা, কানাডা অথবা আমাদের যে সুশীল সমাজ আছেন, যাদেরকে সবাই এখন গালাগালি করে, এখন তো গালাগালির সংস্কৃতি আমরা খুব উন্নত সংস্কৃতি দেখতে পাচ্ছি, গালাগালির যে সংস্কৃতি। তো সব মিলিয়ে তো আমি মনে করি না যে এই শুধুমাত্র ভোটারদের অংশগ্রহণের মাধ্যমে একটা নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়। এই নির্বাচনে আমি যেটা মনে করি, এই নির্বাচনে যে কোনো ছোট দল অংশগ্রহণ না করলে সেটাও একটা ছোট চিত্র। তো সেখানে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার ব্যাপারে। আমরা এখন তো শেষ আবার 14 পর্যায়ে দলকে যাতে না দেওয়া হয় সেটাও আন্দোলন চলছে। তো 14 দল যদি নির্বাচনে না থাকে, জাতীয় পার্টি যদি নির্বাচনে না থাকে, তাহলে তো আপনি কমাতে কমাতে কোন জায়গায় যাবেন সেটা একটু চিন্তা করেন। এখন যারা গবেষণা করে তারা এটা চিন্তা করতে পারে। আমি সব শেষ পর্যায়ে যদি জানতে চাই, এবং এর অ্যান্সারটা আপনি সবচেয়ে ভালো দিতে পারবেন বলে আমি মনে করি, আপনি সরকারের সাবেক শীর্ষ কর্মকর্তা, সিভিল ব্যুরোক্রেসির। আহ, যেভাবে গণভোটের পক্ষে সরকার প্রচারণা চালাচ্ছে, সরকারের উপদেষ্টা প্রচারণা চালাচ্ছে, খোদ প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আরো সিগনিফিকেন্ট সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, ডক্টর আলী রিয়াজ থেকে শুরু করে সরকারের অন্যান্য অংশীজন, তারা বলছেন যে সরকারি কর্মকর্তারা গণভোটের হ্যাঁ পক্ষে প্রচারণা চালালে সেটি সমস্যা নেই কোনো প্রকার। আসলে কি তাই? এটি কি রাজনীতির অংশ না, এই যে গণভোটের পক্ষে প্রচারণা চালানো? একজন সাবেক শীর্ষ কর্মকর্তা হিসেবে সরকারের আপনি কি মনে করেন? এই সরকারের সাথে নিশ্চয়ই জেনারেল জিয়াউর রহমানের সরকার বা জেনারেল এরশাদের সরকারের বড় পার্থক্য আছে, তারা সেটা তো মনে করেন নিশ্চয়ই। এবং সেই সময় যেভাবে গণভোট হয়েছে এইভাবে তো গণভোটের হচ্ছে না। গণভোট তো একটা ওপেন, আপনি হ্যাঁ এবং না ভোট আছে। সুতরাং সরকারের পক্ষ থেকে যে প্রচার চালানো হচ্ছে এটার ব্যাপারে অনেক রিজার্ভেশন অনেকেই প্রকাশ করেছেন, এবং আমিও মনে করি যে সরকার এভাবে একটা পক্ষে অংশগ্রহণ করতে পারে না। সরকার যেটা করতে পারে সেটা বলতে পারে যে এখানে আপনার হ্যাঁ এবং না দুটো ভোট দেওয়ার সুযোগ আছে, আপনি ইচ্ছা করলে হাঁও দিতে পারেন, আপনি ইচ্ছা করলে নাও দিতে পারেন। কিন্তু আমরা সেটা দেখিনি, সুতরাং এটা একপাক্ষিক হয়ে যাচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং সরকারি কর্মচারীরা তো দেশের নাগরিক, তো তারাও ভোটে এক পক্ষে দাঁড়িয়ে যাবেন, তাদেরকে এরকম নির্দেশনা দেওয়া এবং প্রত্যেক সরকারি অফিসে ব্যানার টাঙ্গানোর নির্দেশনা দেওয়া, সেগুলো কতটুকু গণতান্ত্রিক ভাবে যুক্তিযুক্ত বা কতটা ইথিক্যালি নৈতিকভাবে যুক্তিযুক্ত, এটা একটা বড় প্রশ্ন, এবং এই প্রশ্নের একটা উত্তর তো পেতে হবে। এবং আমার কাছে মনে হয়, আমি ব্যক্তিগত মনে করি যে এটা ইথিক্যালি গ্রহণযোগ্য না, নৈতিকভাবে এটা গ্রহণযোগ্য না। তারপর তো তারা তাদের কাজটা করছেন এবং করবেন। এখানে সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করলেও সরকারি কর্মচারী সবাই যে হা ভোট দিবেন এরকম প্রত্যাশা করাও একটা বোকামি, কেন প্রত্যেকের তো এটা গোপন ব্যালট। তো তারা তখন কি করবেন সেটা তাদের ব্যাপার, তারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন। আমি ব্যক্তিগতভাবে গণভোটে অংশগ্রহণ করতে পারবো কিনা, এটা আমার কাছে একটা বড় কোশ্চেন এই জন্য যে এই গণভোটের যে কোশ্চেন, আগে যে গণভোট হয়, আর সাধারণত যখন গণভোট হয় তখন কিন্তু একটা ফান্ডামেন্টাল কোশ্চেনের উপর গণভোট হয়, যে কোনো একটা কোশ্চেন, ইজি, আপনি এটা চান কি চান না,
আপনি রাইট। এই সংসদীয় গণতন্ত্র চান নাকি রাষ্ট্রপতি শাসিত সরকার চান? আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার চাই। আপনি ইচ্ছা করলে হ্যাঁ দিতে পারেন, না দিতে পারেন, তাই না? তো সিম্পল কোশ্চেন। এখন এটার ব্যবচ্ছেদ করলে প্রায় 50-এর কাছাকাছি করছেন। আরো স্পেসিফিক্যালি যদি আমি স্বাধীন মালিককে বলি, স্বাধীন মালিক বলেছেন এখানে আমরা 48টা। জানতে চাই যে যেই ঘোষণাটি ভারত দিল, আপনাদের যারা কূটনীতিক রয়েছেন বাংলাদেশে তাদেরকে অবিলম্বে ফেরত যেতে ভারতে, যারা যাদের খুব বেশি প্রয়োজন সবকিছু লুক আফটার করার জন্য, এরকম হাতে গোনা কিছু ব্যক্তি বাদে সবাইকে নির্দেশ দেওয়া হচ্ছে। কেন এই মুহূর্তে এরকম একটি নির্দেশনা জারি করতে হলো, এবং যেটিকে বলা হচ্ছে নন ফ্যামিলি পোস্টিং? হ্যাঁ, ঘটনাটা তো একটু উদ্বেগজনক বটেই। আহ, বৃহত্তর প্রেক্ষিতটা আমরা সবাই জানি যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা ক্রমাগত অবনতি ঘটছে এবং উস্কানিমূলক কথাবার্তা অনেকদিন ধরে চলছিল। বার দুয়েক আহ, একটা অ্যাটেম্পট হওয়া ইত্যাদি, আমাদের ভিসা সেন্টারে ঝামেলা হয়েছিল। তো এগুলো তো অনেকদিন ধরেই হচ্ছিল। আহ, এবার এই এই যে মানে ইকুইভ্যালেন্ট টু আফগানিস্তান, সাউথ সুদান, পাকিস্তান, এই যে ব্যাপারটা হয়ে দাঁড়ালো, এটাতে একটা দিক হচ্ছে যে এটাকে বলা হয়, কূটনৈতিকভাবে যদি আপনি দেখেন তাহলে বেসিক্যালি যেটা হলো, আপনি মনে রাখবেন যে ভারতীয় যে সিকিউরিটি স্ট্যান্ড পয়েন্ট থাকে তার ওপর ডিপেন্ড করে যেগুলো সেনজেন দেশ আছে, পৃথিবীর যেগুলো ডেভেলপড কান্ট্রি, তারা কিন্তু তাদের যে সিকিউরিটি প্যারামিটার্স গুলো সেট করে। কেমন? কারণ আমরা তো লিঙ্কড অন্যান্য সিকিউরিটি এজেন্সির সঙ্গে। তো ফলে একটা যেটা হবে, আপনি অলরেডি জানেন যে আমেরিকা চাইছে না যে বাংলাদেশি ট্যুরিস্ট যাক, তা না হলে কেউ $15,000 ভিসা বন্ড চায় না। কেমন? তো আহ, আর অন্যান্য বহু দেশে ভিসা ডাউনগ্রেড হয়েছে। এখন যেটা হবে, এটার মাধ্যমে একটা ইমিডিয়েট ইম্প্যাক্ট অন বাংলাদেশ হচ্ছে, বাংলাদেশের কিন্তু অন্যান্য দেশে যাওয়ার যে রাস্তাগুলো সেগুলো কিন্তু অত্যন্ত ভাবে কমে যাবে, ভিসা ডাউনগ্রেড হবে, হবেই, অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক। অফিসিয়াল ভারতের এই ভিসা নির্দেশনার মাধ্যমে, ভারতের এই নির্দেশনার মাধ্যমে। অবশ্যই, আচ্ছা। অবশ্যই। কারণ আপনি জানেন যে একটা ভারতীয় ভিসা থাকলে সেনজেন ভিসা পাওয়া সহজ হতো অতীতে, যখন খুব সুসম্পর্ক ছিল। কেমন? তো আহ, এরা আমরা সবাই পৃথিবীতে কানেক্টেড। এখন এটাতে যেটা হবে যে ধরুন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার ভ্যালিড ভিসা নিয়ে, আমি অলরেডি দেখছিলাম এই অভিযোগটা বাড়ছে, এবার দেখবেন আরো বাড়বে। যখন অন্য কোনো দেশে যাবে তাকে কিন্তু বেশি ইমিগ্রেশন গ্রিলিং ফেস করতে হবে, হ্যারাসমেন্ট ফেস করতে হবে, এগুলো হবে এবার। আর ট্রেড অ্যান্ড কমার্স প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ যখনই মুভমেন্টটা এফেক্টেড, আমি ভারত বাংলাদেশ বলছি না, বাংলাদেশের যে পৃথিবীর সঙ্গে ট্রেড অন্য অ্যান্ড অন্য দেশের কমার্স, সাথে সম্পর্ক। রাইট? কারণ বিজনেসম্যানরা মুভ করতে পারবে না। মোটামুটি ভাবে সোজা বাংলায় বলা যায় যে সিকিউরিটি হাই অ্যালার্ট পজিশনে চলে গেল। এবং বাংলাদেশকে আমরা অতীতে যেভাবে দেখেছি, আমরা চেষ্টা করেছিলাম 2010 পরবর্তী সময়ে বাংলাদেশকে সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে নামিয়ে এনে, আগে একটা অসম্ভব স্ট্রং সিকিউরিটি পার্সপেক্টিভ ছিল, সেখান থেকে নামিয়ে এনে বাংলাদেশকে আর 5টা দেশের মতো যেখানে ট্রেড অ্যান্ড কমার্স এক্সচেঞ্জেস ইত্যাদি হবে, যে কারণে ভিসাটা অত বেড়ে গিয়েছিল। এখন যখন আজকের পরিস্থিতি হলো, তাহলে সেটা হচ্ছে কমপ্লিট রিভার্সাল, ভেরি স্ট্রং সিকিউরিটি পজিশন হয়ে গেল। তাই এটা রিফ্লেক্ট করবে নানানভাবে। মঞ্জুরুল, না, আমি জানতে চাচ্ছিলাম তার আগে যে আহ, কেন এই ধরনের একটি নির্দেশনা জারি করা হলো ভারতীয় কূটনীতিক যারা বাংলাদেশে অবস্থান করছেন তাদেরকে ফিরে যেতে। কি এমন নতুন করে ঘটলো? আমরা জানি সর্বশেষ পর্যায়ে এটি ক্রীড়াঙ্গনেও ছায়া ফেলেছে, একটা অস্থিরতা কাজ করছে, কিন্তু সিকিউরিটি কনসার্নের জায়গা থেকে এত বেশি উদ্বেগ কেন, যেখানে 22শে জানুয়ারি একদিন পর থেকে বাংলাদেশে যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, একটা তারিখ রয়েছে, তার প্রচারণা শুরু হচ্ছে প্রার্থীদের, তার ঠিক আগ মুহূর্তে এই ধরনের নির্দেশনা কেন? কি এমন ঘটলো হঠাৎ করে আবার? প্রথম কথা হচ্ছে, এর থেকে একটা প্রমাণ হলো যেটা আমরা অনেকদিন ধরে শুনতে পাচ্ছিলাম, স্পেসিফিক সিকিউরিটি রিস্কস।
আপনার মনে আছে যে বাংলাদেশের এনএসএর সঙ্গে গত 1.5 মাসে 2 বার কথা হয়েছে ভারতীয় পক্ষের। মানে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। রাইট, একবার উনি যখন ভারতে এসেছিলেন, আরেকবার যখন জয়শঙ্কর গেলেন, তখন এনএসএর সঙ্গে কথা হয়েছে। এছাড়া আপনি দেখেছেন যে আমাদের আর্মি সেনাপ্রধান তিনি বলেছেন যে টাচে আছেন এবং তিনি কিছু উদ্বেগের কথা বলেছেন। কেমন? তো এগুলো হচ্ছে সব ইন্ডিকেটরস যে আপনি স্পেসিফিক কোনো রিস্ক এলিমেন্টস পেয়েছেন। এর মাঝে বাংলাদেশে ঘটনা ঘটেছে, সেটা বাংলাদেশের মিডিয়া সেভাবে প্রচার করেনি। যেমন কেরানীগঞ্জে যে মাদ্রাসাটা উড়ে গেল, কেমন? এবং আপনাদের একজন সিকিউরিটি অ্যানালিস্ট তিনি কিন্তু বলেছেন যে এই 1.5 বছরে যে সংগঠনগুলো তারা গুছিয়ে নেবার ক্ষমতা পেয়েছে এবং তা সময় পেয়েছে, এবং তো উনি বলেছেন যে আমরা হয়তো কোনো খারাপ খবর পেতে পারি। তো প্রাথমিকভাবে হলো এটা। এবার এর সঙ্গে যোগ হচ্ছে যে সরকার এই গোটা বিষয়টাকে ধামা চাপা দিতে চাইছে, অগ্রাহ্য করছে এবং ভারতের সঙ্গে সে কাজ করতে প্রস্তুত নয়। তৃতীয়ত, যে সরকারে আছে, একটা ইলেকশন হচ্ছে ঠিকই, কিন্তু এই ইউনূস সরকারের শুরুর থেকে তারা যে ক্ষমতা ছাড়তে চায় কখনো এরকম কোনো ইন্ডিকেশন নেই। এবং এই মুহূর্তেও এই সরকারের নানান নির্দেশনা দেখলে বোঝা যাবে যে তারা ক্ষমতা ছাড়তে চায় না, এবং গণভোটের মাধ্যমে তারা একটা বড় রকমের সমস্যা তৈরি করতে গেছে বাংলাদেশে, যেটা ঘিরে বাংলাদেশ আরো ভুগবে আগামীতে। এবং সরকার সরাসরি সেই গণভোটের পক্ষে প্রচার চালাচ্ছে। তো এই 3টে জিনিসকে আমরা যদি মেলাই তাহলে পরে পরিষ্কারভাবেই বাংলাদেশ একটা খুব অনেক রকমের সিকিউরিটি রিস্ক, স্পেসিফিক সিকিউরিটি রিস্ক তৈরি হয়েছে বাংলাদেশ ঘিরে। এখন এর বাইরে কি ঘটতে পারে কি ঘটতে পারে না, সিকিউরিটি মেজার্স কি হতে পারে, সেটা আমি জানি না। আমার মনে হয় না কেউ জানে, কারণ সেই কাজগুলো যখন হয় তখন আমাদের কাউকে জানিয়ে করা হয় না। তো সেটা বাদ দিলে পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সিকিউরিটি রিস্ক প্রচন্ডভাবে বেড়ে গেছে বাংলাদেশে, এবং সরকারের কাছে নিঃসন্দেহে স্পেসিফিক কোনো নানান ধরনের ইনফরমেশন আছে, যেটা আমরা শুনতে পাচ্ছিলাম কানাঘুষো, যে মানে ভারত সরকারের স্পেসিফিক কাছে, বিজেপি সরকারের কাছে। ভারত সরকারের কাছে, হুম। তার কাছে না, স্পেসিফিক ইনফরমেশন আছে। 2004 সালে অটল বিহারী সরকার যাবার আগে, আপনার মনে থাকতে পারে অটল বিহারী সরকার ভাবেননি যে হেরে যাবেন, কেমন? তো অটল বিহারী সরকার সে সময়ের খালেদা জিয়া সরকারকে, আমার শোনা, একটা দেন, অ্যালার্ট দেন, বলেন যে যদি এই ক্যাম্পগুলো না সরে তাহলে আমরা স্ট্রাইক করব, সার্জিক্যাল স্ট্রাইক করব। তখন যে ভাষাতেই বলা হোক, এটার মূল এটাই, সার্জিক্যাল স্ট্রাইক। এখন আমি এভাবে বলতে চাই যে বাংলাদেশ যদি তার এলাকা থেকে টেররিস্ট অ্যাক্টিভিটি বন্ধ না করে, টেররিস্ট অ্যাক্টিভিটি যে বাড়ছে, বেড়েছে, তারা যে রিকনসলিডেট করার সুযোগ পেয়েছে, এটা আমি বলছি না, বাংলাদেশের যারা বিশেষজ্ঞ সেও বলছে। এই পরিস্থিতিতে যদি না হয়, যদি এরকমই চলতে থাকে, এবং সরকার, আমি নানান ধরনের পড়ছি সরকারের উপদেষ্টাদের কাছ থেকে, এই যিনি হোম মিনিস্টার, কেমন, তিনি বলছেন ও সমস্ত ফ্যাসিস্টদের বানানো কথা ইত্যাদি ইত্যাদি। খুব ডেঞ্জারাস সিচুয়েশন যখন একটা সরকার মানতে চায় না। আপনি জানেন খালেদা জিয়া সরকার অনেকটা মানতে চায়নি, বা এরকম ভাষায় নয়, কিন্তু তারা অনেকখানি মানতে চায়নি বলে শেষমেশ গিয়ে তারা কিন্তু ভয়ঙ্কর চাপে পড়ে গেছিল 2004 পরবর্তী সময়। তো সেই রকম পরিস্থিতি ঘটলে আপনি আজকের দিনে অনেক কিছুই সম্ভব, এটুকু বলা যায়, এর বাইরে কিছু বলা যায় না। কারণ আমি আবারও বলছি যে এগুলো আমাকে জানিয়ে বা কোনো সাংবাদিককে কাউকে জানিয়ে হবে না, কেউ জানতেও পারবে না যখন কোনো ঘটনা ঘটবে। হয়তো জানতে পারবে না, বা হয়তো অন্য ধরনের প্ল্যানিং তো নিজস্ব একটা জায়গা থেকে থাকে প্রত্যেক রাষ্ট্রের। আমি যদি জানতে চাই যে
পরবর্তীতে আর কি ধরনের পদক্ষেপ নেওয়া থাকতে পারে ভারতের? মানে একের পর এক পদক্ষেপ তো নেওয়া হচ্ছেই। এবং আমি যদি একটু বলি যে সংখ্যালঘু নির্যাতন যে হয় না, আমি সবসময় একটা কথা বলি যে বাংলাদেশে সবকটি রাজনৈতিক সরকারের সময় কম বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে। এটি অস্বীকার করার কোনো ওয়ে নেই। কিন্তু আবার ভারতের কোন গণমাধ্যম, এই প্রশ্নটা এর আগেও আপনাকে করেছি। ভারতের কোন গণমাধ্যম, সো কল্ড গণমাধ্যম, তারা আবার অতিরঞ্জিত করে প্রকাশ করে। আ ব্যা সেই জায়গা থেকে তো আসলে সবকিছুকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে বর্ণনা করতে পারি না। বাংলাদেশেও নানান ধরনের নির্যাতন হচ্ছে। মুসলমানদের উপর তো নানান ধরনের নির্যাতন হচ্ছে। তো সেগুলোকে আমরা কিভাবে ট্রিট করব? তো সেগুলো যাক। এখন এই ২ সরকারের মধ্যে যে একটা টানাপোড়েন রয়েছে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট এবং ভারতের বিজেপি গভর্নমেন্টের মধ্যে, এটি তো এখন স্পষ্ট। সেই জায়গা থেকে পরবর্তী আর কোন জায়গায় গিয়ে ঠেকতে পারে? মানে আপনাদের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হতে পারে? আপনি যেটা ইন্ডিকেট করছেন সেটা আমি বুঝতে পারছি যে বড় কোন ধরনের কোন কিছু অ্যাকশনে যাওয়া হলে বা যদি যেতে চাই সেটি কাউকে জানান দিয়া করা হবে না। আ এর বাইরে আর কি ঘটতে পারে? যদি আমরা ওই বড় জায়গাটি রেখেও দিই। না, আমার আপনার শেষ কথাটা সূত্র ধরে আমি পরিষ্কার করে বলতে চাই, আমাদের যে সিকিউরিটি প্যারাডাইম আছে তাতে প্রথমত একদম শুরুতে একটা কথা পরিষ্কার বলা যাক, সেটা হচ্ছে বিজেপি সরকার বলে কিছু নেই, ভারত সরকার। হুম, কেমন, যে সরকারের সে ভারত সরকার। আর হুম, আমাদের সরকারি নীতি সেটা কিন্তু কনসিস্টেন্টলি ফলো করা হয়, সেটা কোনো বদলাবে না সিকিউরিটি আর ফরেন পলিসিতে। হুম, হুম, দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে সিকিউরিটি প্যারাডাইম আছে তাতে একটা বিরাট বড় পরিবর্তন এসে গেছে। অপারেশন সিন্দুর থেকে এটা এখন আমাদের পুরো প্যারাডাইমে, এটা আমাদের আইনভাবে সিদ্ধ। আমাদের দেশে যদি কখনো আমরা মনে করি যে আমাদের দেশের কোথাও সিকিউরিটি, আমাদের কোনো অ্যাক্ট অফ টেরার হয়েছে, তাহলে আমরা সেটাকে অ্যান অ্যাক্ট অফ ওয়ার হিসেবে গণ্য করব। হুম, হুম, এটা হচ্ছে আমেরিকা যেভাবে তার ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারকে সে কন্ট্রোলে রাখতে চাইছে, তার একটা ছোট নিদর্শনের জায়গা। এবং যে কোনো বড় দেশ এই ধরনের, তারা কিন্তু তারা কিন্তু সিকিউরিটি, কি বলবো, যে ইনফ্রাস্ট্রাকচার তারা রাখে। এটা একটা বড় পরিবর্তন দক্ষিণ এশিয়ায় ঘটে গেছে অপারেশন সিন্দুরের মাধ্যমে, যেটা কেউ খেয়াল করছে না বা আন্ডার এস্টিমেট করছে। সুতরাং অতীতের রেফারেন্স এখানে কাজে লাগবে না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি বলছেন যে যেটা আপনি বলেছেন যে সংখ্যালঘু নির্যাতন ইত্যাদি, এবং যে ওভারঅল যদি আমি আপনার সঙ্গে একমত, যখন ওভারঅল ল অ্যান্ড অর্ডার ডিক্লাইন করবে তখন বাংলাদেশে সংখ্যালঘুর উপর নির্যাতন আরো বাড়বে। কেমন? কিন্তু এর সঙ্গেই আমার একটা বলার আছে, সেটা হচ্ছে প্রথম কথা, যেমন যেমন ইসলামিক দেশগুলোর ওআইসি আছে, যেমন খ্রিস্টানদের জন্য পোপ আছে, এবং ওয়েস্টার্ন যে কান্ট্রিজ আছে তারা এসে ঝাঁপিয়ে পড়ে, তাই বাংলাদেশের হিন্দুর জন্য ভারতকে দায়ী হতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে, কারণ সেই একমাত্র হিন্দু নেশন, বড় নেশন। দ্বিতীয়ত হচ্ছে যে কিন্তু 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 মুসলমানদের ক্ষেত্রে কিন্তু এই হিসেবটি করা হয় না। আমি একটু আপনাকে বিনয়ের সঙ্গে বলতে চাই, যখন কোথাও মুসলমানরা অত্যাচারিত হয় তখন বলা হয় না যে সৌদি আরব কেন কোনো অ্যাকশন নিচ্ছে না, বলা হয় না কাতার কোনো কেন অ্যাকশন নিচ্ছে না। কিন্তু আমরা অন্য ক্ষেত্রে কেন এই হিসেবটি নিয়ে আসবো? না, এই কারণে নেওয়া হয়। প্রথম কথা হচ্ছে যে যখন আপনি ধরুন আজকে ওআইসির ভেতর যদি বাংলাদেশেরই ইতিহাস দেখি, সবার শুরুতে ওআইসির সঙ্গে বাংলাদেশ অ্যালাইনমেন্ট করে, সেটা মুজিবুর রহমানের সময়। হুম, কেমন? হুম, যদি ওআইসির বাইরে কেউ থাকতো তাহলে আমি বুঝতাম, কিন্তু ওআইসির ভেতর তো সবাই গেছে। এবার হুম, তারা একজোট হতে পারে না, এটা তাদের রাজনৈতিক ব্যর্থতা। তার কারণ তারা এক একজন এক হুম, এক দিকে ঝোলা পাতলে তো যা হবে আপনি দেখছেন তো, যে আজকে শিয়া সুন্নি ভাগ এগুলো আছে। কিন্তু আপনি অস্বীকার করতে পারেন না, আজকে যখন টার্কি বা পাকিস্তান বাংলাদেশে, তাদের কি উৎসাহ? একটাই, ধর্ম। কেমন? বা ধর্মীয় প্রভাব, হুম, তার থেকেই তাদের এত উৎসাহ। বাংলাদেশ যখন সৌদি আরবিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়, বাংলাদেশকে এমন কোনো পরিস্থিতিতে আসতে পারে
যেখানে বাংলাদেশের যখন শুরু, মানে ধরুন পাকিস্তান, যদি টু নেশন থিওরিতে আমি পাকিস্তানে যাই, তাহলে তাকে সেখানে কি বলা হয়েছে, যে আমরা ওখান থেকে আমাদের শুরু। তো সুতরাং এই প্রভাবটা আপনি কখনো এড়িয়ে যেতে পারছেন না। তারা কি করতে পারছে বা করছে না, যে দেখুন বাংলাদেশে, আমার দেশেও মুসলমানের ওপর অত্যাচার হয়। হুম। 140 কোটির দেশে 14টা ঘটনা ঘটে না, এমন কথা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না। সম্ভব না বলা, আপনিও পারবেন না, আমিও পারবো না। জি। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে, আপনি কি লেটেস্ট 19 বা 20 তারিখে বেরোনো বণিক বার্তায় আমি পড়েছি, আপনি সরকারি তথ্যটা কি পড়েছেন? 645টা জি। ইনসিডেন্ট অফ এট্রোসিটি অন মাইনরিটিজ। হুম, কেমন? হুম, হুম। তার ভেতর 10%কে কমিউনাল বলা হয়েছে। কমিউনাল কি কি নেই বলি, একটু ভালো করে শুনুন। না, আমি তো পড়েছি এবং এখানে কিছু না, আপত্তিজনক শব্দ জমি আছে, বিবাদ যেমন নেই, হ্যাঁ, জমি হ্যাঁ, হ্যাঁ। বিবাদ নেই, ধর্ষণ নেই। আমি এবং আপনি, আমরা দুজনে জানি এই দুটো খুব বড় অস্ত্র মাইনরিটির বিরুদ্ধে। জি, এবং অবশ্যই। আমরা জানি প্রফেসর আবুল বরকত তিনি রিসার্চ করেছিলেন একটা। আপনার তার রিসার্চ নিয়ে বক্তব্য থাকতে পারে, কিন্তু তার বেসিক কন্টেন্টে আমার কোনো হুম, হুম, দ্বিমত হুম। নেই। এখন সরকার যেখানে অগ্রাহ্য করে, সরকার যখন মানে না, তখনই এই পরিস্থিতিগুলো হয়। এতদিন তো হয়নি, আপনি যেটা বলছেন ঠিক। বাংলাদেশে তো এর আগেও হয়েছে ঘটনা, এবং আমি কয়েকজন কুখ্যাত ছিল। আমি আরেকটা প্রশ্ন একটু করতে চাই যে যেহেতু বলছিলাম যে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে 22 তারিখ থেকে 22শে জানুয়ারি, তার আগে আগে এই সিদ্ধান্ত, এর সঙ্গে নির্বাচনে কোনো সংশ্লিষ্টতা আছে বলে মনে হয় আপনার? অবশ্যই, অবশ্যই। গোটা জিনিসটাই গোলমেলে, গোটা জিনিসটাই গোলমেলে। একটা ইন্টারিম সরকার বলছে, আপনি আপনি বলেছেন ইন্টারিম গভর্নমেন্ট। কেমন? হুম, হুম। ইন্টারিম গভর্নমেন্ট মানে কি? তারা একটা অরাজনৈতিক সরকার। তারা, আজকে আপনার ইলেকশন শুরু হতে আর ঠিক 3 সপ্তাহ বাকি ইলেকশন থেকে। হুম, হুম। সেখানে একটা ইন্টারিম সরকার কি করছে? তারা সেখানে গিয়ে, আমি এর নিয়ে প্রশ্ন করছি না, এর আইন ফাইন ইত্যাদি প্রশ্ন করছি না, কিন্তু একটা মরালিটির জায়গাও থাকে, একটা বেসিক মরালিটি। তারা গিয়ে ওই হাসিনার খাটের ছবি দেখাচ্ছে, ভিডিও পোস্ট করছে। কেমন? তারা একটা রাজনৈতিক অবস্থান নিচ্ছে। এই রাজনৈতিক অবস্থানটাই গোলমেলে। কারণ এই রাজনৈতিক অবস্থানের সঙ্গেই আপনি জানেন যে স্বাধীনতা বিরোধী বা স্বাধীনতার পক্ষ, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, যেটা হওয়ার কথা ছিল না। কেমন? আহ, নিশ্চয়ই আপনি মানবেন যে ভারত হোক, আমেরিকা হোক, আর যেই হোক, কেউ গিয়ে 2024কে 71 সঙ্গে তুলনা করতে বলে আসেন। এটা তো আমরা নিশ্চয়ই না। বলিনি। তো তাহলে এই যে পরিস্থিতিটা কে করেছে? এবং গত 1.5 বছরে যেভাবে চলেছে, এটা তো একটা দুধের বাচ্চা ছাড়াও, কেউ একজন গান বেঁধেছেন, আমি সেই মধ্যে যাচ্ছি না। তো তো এখন দুধের বাচ্চা ছাড়া আর যে কেউ জানে যে কোন পক্ষকে শক্তিশালী করা হয়েছে, কোন পক্ষকে জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। তো তাহলে এই এতগুলো পক্ষ যখন, এরা যখন বেরিয়ে পড়েছে, আপনি যখন তাদেরকে বাজারে ছেড়ে দিয়েছেন, তো তার মাধ্যমে আপনি নিশ্চয়ই আহ, এই পরিস্থিতিটাকে নিশ্চয়ই আপনি অতীতের কোনো সময়ের পরিস্থিতির সঙ্গে তুলনা করবেন না। আপনি মনে রাখতে হবে, খালেদা জিয়া সরকারের সময় আইন শৃঙ্খলা বা এই সমস্ত অ্যাক্টিভিটি নিয়ে প্রশ্ন ঠিকই উঠেছিল, কিন্তু সেটা কখনো যেটা সাংবিধানিক বিধানের বাইরে যায়নি। আপাতত সবকিছু সাংবিধানিক বিধানের বাইরে চলে গেছে, এমনকি আপনি সংবিধান ধরে টান মেরেছেন। আপনি যে গণভোট করতে চাইছেন, তার মাঝখান থেকে আপনি একটা মারাত্মক সামাজিক ইনস্টেবিলিটিকে টেনে আনতে চাইছেন। এই সবগুলো মিলিয়ে আমি নিশ্চয়ই, আমার জেনারেল সিকিউরিটি পারসেপশন বা থ্রেট নিঃসন্দেহে বেড়ে গেছে। আহ, আপনি বলছেন যে, আমার প্রশ্ন ছিল যে নির্বাচনের সঙ্গে কোনো সংশ্লিষ্ট আছে কিনা, এবং আপনি ব্যাখ্যা দিয়ে সেটি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আহ, যদি এবার সরাসরি প্রশ্ন করা হয় যে, আমরা দেখেছি বিএনপির প্রতি এক ধরনের সমর্থন ভারতের আছে, সেটি নানানভাবে প্রকাশ পেয়েছে। কিন্তু আহ,
সেই জায়গা থেকে নতুন করে কোনো ভাবনা কি আবার ভারত ভাবতে শুরু করেছে আওয়ামী লীগ নিয়ে, অথবা আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছিলেন যে এই সরকারের উপর কোনো ধরনের আস্থা রাখতে পারছে না, কিংবা গণভোট বা অন্যান্য ইস্যুতে সরকারের নানান ধরনের যে মনোভাব প্রকাশ পাচ্ছে, এই সবকিছু মিলিয়ে কি নতুন কোনো ভাবনা ভারতের মধ্যে আসছে আচ্ছা, এবং সেই জায়গা থেকে এই স্টেপটি নেওয়া? নতুন ভাবনা বলতে একটাই, সেটা হচ্ছে ভারত একটা জিনিস পরিষ্কার করে দিল যে এই যে ইউনূস সরকার, তাকে যেতে হবে। সে থাকলে পরে বিরোধিতা চরমে উঠবে। দুই, বাকিটা নতুন কোনো ভাবনা নয়। আমি আপনি আমাকে বোধহয় জিজ্ঞাসা করেছিলেন আগের বার যে তাহলে কি ভারত আওয়ামী লীগের হাত ছেড়ে দিল? আমার ঠিক উত্তর পরিষ্কার ছিল যে এই প্রশ্নটাই ওঠে না। জি। আরেকটা সঙ্গে বিএনপি সম্পর্কে আমি আপনাকে আরেকটা কোনো পডকাস্টে বলেছিলাম যে বিএনপির সঙ্গে কিন্তু ভারত কাজ করতে চেয়েছিল। খালেদা জিয়াকে অত্যন্ত সম্মান দিয়ে এনে তার সঙ্গে করে, প্রণব মুখার্জি গিয়ে, তারা কিন্তু ভারত তার সঙ্গে থাকতে চেয়েছিল। পলিটিক্যাল, দেখুন, আপনি ভারতকে দোষ দিতে পারেন, নিশ্চয়ই তাকে দোষ দেওয়ার মতো জায়গা আছে, কিন্তু এটাও মনে রাখতে হবে যে বাস্তব তাকে ভারতকেও বাস্তব জায়গা দিতে হবে। আজকে বিএনপি সরকারকে কেন ভারত সমর্থন করবেন? না করার তো কোনো কারণ নেই, কোনো কারণ নেই। বিএনপি সরকারের সঙ্গে আমার কি শত্রুতা আছে? বিএনপি সরকার যদি তার রাস্তায় চলে, সে যদি শুধু শুধু আমার সঙ্গে কোনো শত্রুতা তৈরি করতে না যায়, সকাল বিকেল নর্থ ইস্ট খেয়ে দেবো না বলে, বাংলাদেশকে ডোবানোর জন্য কয়েকজন দায়ী, তার মধ্যে একজনের নাম বোধহয় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এই বড় আসিফ, ছোট আসিফ ইত্যাদি। ফেসবুক করে করে একটা দেশের সত্যানাশ করে দিতে পারে, আমি কখনো দেখিনি। কেমন? তো এবারেও তাই ঘটেছে, ফেসবুক সবার আগে, ফেসবুক। তো সুতরাং বদলায়নি। আওয়ামী লীগ সম্পর্কে এই মুহূর্তে বিএনপি অল্টারনেট ওখানে, তাই বিএনপিকে সাপোর্ট। আওয়ামী লীগ সম্পর্কে আমি আগেও বলেছি, আওয়ামী লীগের হাত ছাড়ার প্রশ্নই নেই। এবং আওয়ামী লীগ, আপনি যদি গত কয়েকদিনের ঘটনাগুলোকে যদি মানে ইফ ইউ কানেক্ট দ্য ডটস, তাহলে আপনি পরিষ্কার দেখতে পাবেন কয়েকটা জিনিস ঘটলো। এক, ভারতে ঠিক স্বনামে নয়,